আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সভ্যতার ক্রমবর্ধমানে বন্ধ্যাত্বের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। একটা সময় ছিল বন্ধ্যাত্বের জন্য শুধু নারীদেরকেই দায়ী করা হতো, কিন্তু বর্তমানে বন্ধ্যাত্বের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই দায়ী। নারীদের ক্ষেত্রে 50% এবং পুরুষের ক্ষেত্রে 50% বন্ধ্যাত্বের জন্য দায়ী। তো পুরুষের বন্ধ্যাত্বের প্রধান কারণ কি এবং বন্ধ্যাত্ব সমস্যা হলে করণীয় কি, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো বাচ্চা জন্মদানের চেষ্টা করার পরেও 6 মাস থেকে 1 বছর চেষ্টা করার পরেও যখন বেবি কনসিভ হয় না, তখন অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনকেই পৃথকভাবে আলাদাভাবে টেস্ট করতে হবে। পুরুষের ক্ষেত্রে একটি মাত্র টেস্ট করলেই হয়, এর নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এই সিমেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আপনার সন্তান জন্মদানের সক্ষমতা রয়েছে কিনা আপনার মধ্যে। তো এই সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করলে কোন বিষয়টা দেখা যাবে, আমরা এখানে পাবো যে শুকানো আছে কিনা। কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো শুকানোই থাকে না, নো স্পাম, এটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। নর্মোজোস্পার্মিয়া হচ্ছে সবচেয়ে ভালো। যদি এটা থাকে তাহলে বুঝতে হবে যে শুকানো বীজের যেই 3টা প্যারামিটার রয়েছে, শুকানোর পরিমাণ, শুকানোর গঠন, মোটিলিটি, মরফোলজি, সবগুলি যখন নর্মাল থাকবে তখন তাকে নর্মোজোস্পার্মিয়া হিসাবে গণ্য করা হয়। আর এরপরে আর অন্যান্য কিছু সমস্যা থাকে, যখন শুকানোর সমস্যা থাকে তখন তাকে শুকানোর পরিমাণ কম থাকে তখন তাকে অলিগোস্পার্মিয়া, শুকানোর চলাচলের গতি যদি কম থাকে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এবং গঠনে যদি সমস্যা থাকে তাহলে তাকে টেরাটোজোস্পার্মিয়া। এই সমস্যাগুলো আছে, আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তা আমরা এখন একটা রিপোর্ট দেখব। এটা একটা সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট। এখানে টোটাল স্পাম কাউন্ট রয়েছে মাত্র 1 মিলিয়ন পার মিলিলিটার বীর্যে। নর্মাল হচ্ছে আপনার 16 মিলিয়ন থাকতে হবে পার মিলিলিটার বীজের মধ্যে, মিনিমাম 16 মিলিয়ন থাকতে হবে। আর অ্যাক্টিভ মোটিলিটি থাকতে হবে 32%। আর স্লো এবং অ্যাক্টিভ দুটো মিলিয়ে থাকতে হবে 42%। মরফোলজি এখানে 20% আছে, এটা থাকতে হবে মিনিমাম 4% বা অ্যাবভ। আর পাস সেল, এটা হচ্ছে ইনফেকশন, এটা 1 থেকে 4 পর্যন্ত নর্মাল, যদি 5 থেকে এর বেশি থাকে, অনেকের ক্ষেত্রে 20, 25, 30 পর্যন্ত পাওয়া যায়, এটা হচ্ছে ইনফেকশন বোঝাবে। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে যদি থাকে বা তার চেয়ে বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এর চেয়ে কম থাকে, এই যে রেঞ্জ আমি এখানে উল্লেখ করলাম, যদি এটার মধ্যে থাকে কোনো সমস্যা নাই, বেশি থাকলেও ভালো। আর যদি এর চেয়ে কম থাকে তাহলে বুঝতে হবে সমস্যা। এখন এই যে টোটাল স্পাম কাউন্ট পার মিলিলিটারে যদি 16 মিলিয়নের কম থাকে তখন তাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া কোনো রিপোর্টে লেখা থাকে অলিগোজোস্পার্মিয়া। আর এই যে শুকানোর এই যে মোটিলিটি, চলাচলের গতি, এটা যদি অ্যাক্টিভ 32% এবং দুইটা স্লো এবং অ্যাক্টিভ মোটিলিটি 42% কম যদি থাকে তখন তাকে বলা হয় অ্যাস্থেনোজোস্পার্মিয়া। তারপরে এই যে শুকানোর যে মরফোলজি বা গঠন যদি 4% কম থাকে তখন তাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। এখন কারো ক্ষেত্রে দেখা যায় যে 3টা ফরম্যাটে এই সমস্যা থাকে, কারো ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল থাকে কিন্তু ইনফেকশন থাকে। সেই ক্ষেত্রে যে টার্মগুলো দেখা যায়, অনেকের ক্ষেত্রে থাকে নর্মোজোস্পার্মিয়া উইথ
পাইওস্পার্মিয়া বা নরমোজোস্পার্মিয়া উইথ ইনফেকশন। দুইটি একই জিনিস, তো এক এক রিপোর্টে এক এক রকম লেখা থাকে, কিন্তু দুইটা একই জিনিস, মানে স্পামের পরিমাণ সবকিছু ঠিক আছে কিন্তু ইনফেকশন আছে। যখন বীজের মধ্যে ইনফেকশন থাকে তখন বীর্যপাত হওয়ার পর শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, এটা ফিলিপিয়ান টিউব পর্যন্ত পৌঁছতে পারে না। এর জন্য যাদের ইনফেকশন হাই থাকে তাদের ক্ষেত্রেও বেবি কনসিভ হয় না। মানে আপনার টোটাল রিপোর্ট নর্মাল রয়েছে, শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর মোটিলিটি, মরফোলজি, তিনটা ফর্মেটই ঠিক আছে, কিন্তু ইনফেকশনের কারণেও বেবি কনসিভ হয় না। আরও আমরা যে সমস্যাগুলো পাই, যে অলিগোস্পার্মি একটু আগে বললাম, অলিগোর সাথে যাদের স্পার্ম 5 মিলিয়নের কম তাদেরকে সিভিয়ার অলিগোস্পার্মিয়া বলা হয়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর পরিমাণও কম থাকে, শুক্রাণুর চলাচলের গতি দুইটাই কম থাকে, তখন এই ক্ষেত্রে একসাথে বলা হয় অলিগো অ্যাসথেনোজোস্পার্মিয়া। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে তিনটা ফরম্যাটে এই সমস্যা থাকে, শুক্রাণুর পরিমাণ কম, চলাচলের গতি কম এবং গঠনের সমস্যা। সেক্ষেত্রে রিপোর্টের মধ্যে লেখা থাকবে অলিগো অ্যাসথেনোজো টেরাটোজো স্পার্মিয়া। তিনটা ফরম্যাটেই সমস্যা, শুক্রাণুর পরিমাণ কম, চলাচলের গতি কম এবং গঠনের সমস্যা। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্রাণুর অধিকাংশই মৃত, যখন 75% বেশি মৃত থাকে, অর্থাৎ নন মোটিলিটি থাকে। আমি একটু রিপোর্টটা আবার একটু দেখাই আপনাদের। এখানে দেখুন যে অ্যাক্টিভ মোটাইল এবং স্লো মোটালিটি দুটো মিলিয়ে এখানে আছে মাত্র 15%। আর নন মোটাইল মানে একেবারে শুক্রাণুর মুভমেন্ট নাই, শুক্রাণু আছে কিন্তু মুভমেন্ট নাই, 85%। তো এটা যদি 75%ও থাকে তাহলে একে বলা হয় নেক্রোজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া। তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শুধু এই নরমোজোস্পার্মিয়া ছাড়া আর অন্যান্য যে সমস্যাগুলো যদি আপনার রিপোর্টের কমেন্টের মধ্যে যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শুক্রাণুর সমস্যা রয়েছে। এই তিনটা মিলে আরও অনেক ধরনের সমস্যা, অনেকে অলিগো নেক্রোজোস্পার্মিয়া থাকতে পারে। তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার শুক্রাণুর সমস্যা রয়েছে, আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। তো চিকিৎসার ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, অথবা অ্যালোপ্যাথিতে যদি চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন, কারণ ইনফার্টিলিটির ডাক্তার যারা তারা শুধু বন্ধ্যত্ব নিয়েই কাজ করেন, এক্ষেত্রে তারা অনেক অভিজ্ঞ। এজন্য অ্যালোপ্যাথি চিকিৎসা যদি করেন তাহলে আপনারা অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন, অথবা হোমিওপ্যাথিতে যারা এই বন্ধ্যত্ব নিয়ে কাজ করে আপনারা তাদেরকে দেখাতে পারেন। এর পাশাপাশি আপনাকে কিছু খাবার দাবার চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। তো এই বিষয়গুলো আমার আলাদা আলাদাভাবে ভিডিওতে বলা আছে যে আপনার করণীয় কি, শুক্রাণু স্পার্ম বাড়ানোর জন্য আপনাকে কি কি খাবার খেতে হবে, আপনাকে কি ধরনের এক্সারসাইজ করতে হবে, কত ঘন্টা ঘুমাতে হবে, এগুলো বিস্তারিত অন্যান্য ভিডিওতে বলা আছে। আপনারা প্রয়োজন মতো এই ভিডিওগুলো দেখে নেবেন। তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।